সুধীমণ্ডলী স্বাগত। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমাদের বৈশাখী টেলিভিশনের ইউটিউব চ্যানেলও। আমরা আজ আলোচনা করব আবারও আলোচনায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের ইস্যু। এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। আমার ডানে প্রথমে রয়েছেন শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধের গবেষক এবং উপদেষ্টা মণ্ডলের সভাপতি, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, এবং রয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি মধ্যরাতে আমাদের এই আয়োজনে উপস্থিত থাকবার জন্য। আমরা যে শিরোনাম দিয়েছি জামাত শিবির নিষিদ্ধের ইস্যু আবারও আলোচনায়। এই আলোচনা বেশ আগেও ছিল, অনেক বছর কেটে গিয়েছে। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধ মামলার যখন বিচার হয় তখন কিন্তু এই অপরাধীদের পাশাপাশি আসামিদের পাশাপাশি সংগঠন হিসেবে, দল হিসেবে জামাতি ইসলামকেও অপরাধী সংগঠন হিসেবে আদালত তার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছিল। তারপর সরকারের পক্ষ থেকে এই দলকে, জামাত শিবিরকে নিষিদ্ধ করার অনেক কথাবার্তা শোনা গিয়েছিল, কিন্তু বাস্তবে গত 11 বছরেও তেমন কিছু দেখা যায় নাই। এখন একটি বিশেষ প্রেক্ষাপটে এসে এই আলোচনা আবার সামনে এসেছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুতে দেখব আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সহিংসতা ও হতাহতের ঘটনা তদন্তে বিদেশি কারিগরের সহায়তা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। তদন্তের সহায়তায় জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানিয়েছেন। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করবে সরকার, আগামীকাল নির্বাহী আদেশ আসবে জানিয়েছেন আইনমন্ত্রী। করণীয় নিয়ে 7 মন্ত্রী বৈঠক করেছেন। নতুন ইস্যু বানাতে জামায়াত নিষিদ্ধের কথা বলছে সরকার, বলেছেন মির্জা ফখরুল। আইনি প্রক্রিয়া নিষিদ্ধ হবে বলেছেন ওবায়দুল কাদের। খুলনা, রাজশাহী, কিশোরগঞ্জ সহ কয়েক জেলায় লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা আন্দোলনের 6 সমন্বয়ক এখনও ডিবি হেফাজতে। এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশজুড়ে শোক পালিত। সন্ধ্যা থেকে আবার কারফিউ শুরু। আগামীকাল থেকে স্বাভাবিক সময়ে অফিস চলবে। শিরোনামগুলো দেখছিলাম। জামাত শিবির নিষিদ্ধ নিয়ে সরকারের সিদ্ধান্ত এবং অবস্থান জানিয়েছেন আইনমন্ত্রী, এবং পরবর্তীতে সরকারের 7 মন্ত্রী এই বিষয়ে করণীয় নিয়ে বৈঠক করেছেন। সে বিষয়ে একটি প্রতিবেদন বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয়েছে। আমরা প্রতিবেদনটি দেখে তার সূত্র ধরে আলোচনা করব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতা নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে মত দিয়েছে 14 দলের নেতারা। এই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদেরকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, নির্বাহী আদেশে সংগঠনটি নিষিদ্ধ করা হবে। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে 3 ঘণ্টারও বেশি সময় আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। এ সময় তিনি আরও জানান, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। পরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুরক্ষায় সব ধরনের সহযোগিতা দেয়া হবে। জননিরাপত্তার ঝুঁকি নিয়ে খোলা হবে না শিক্ষা প্রতিষ্ঠান। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। ব্রিফিংয়ে জানানো হয়, সাম্প্রতিক সহিংসতায় নিহতের ঘটনায় বিচার বিভাগীয় কমিশনের কলেবর বাড়ানো হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, ইন্টারনেট কবে নাগাদ স্বাভাবিক হবে তা বুধবার জানানো হবে। ডিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাতে পারব। প্রতিবেদনটি দেখছিলাম। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণহানি, সহিংসতার কারণে একটা সংকটময় সময়ে আবার নতুন করে জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, এবং আইনমন্ত্রী পরিষ্কারই বলেছেন যে
বুধবারই হয়তো এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি হবে। শাহরিয়ার কবির, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই যে এই সংকটময় সময়ে সরকারের এরকম সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখেন, আপনার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ শুনতে চাই। দেখুন, জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি তো আমরা সেই প্রায় 3 যুগ আগে করেছিলাম। 1992 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যখন আমরা ঘাতক দলের নির্মূল কমিটি গঠন করলাম, তখন আমাদের ঘোষণাতেই বলেছি কি কি কারণে, 10টা কারণ আমরা উল্লেখ করেছি, এই সব কারণে জামাতের রাজনীতি, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তার মধ্যে 71-এর গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, এগুলোও ছিল। এবং পরবর্তীকালে যে জামাত ইসলামী যখন আত্মপ্রকাশ করলো নতুন করে দল হিসেবে, এটা তো 72-এর সংবিধানে জামাত তো নিষিদ্ধ ছিল, ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সব মুছে ফেললেন, সাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওই 71-এর ঘাতক দালাল ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিলেন। শুধু তাই না, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদেরকে মন্ত্রিসভায় ঠাঁই করলেন। তো জামাত যখন থেকে আত্মপ্রকাশ করেছে 1979 সাল থেকে, লক্ষ্য করবেন প্রথম হত্যাকাণ্ডটি ঘটেছিল চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা জালালকে হত্যা করে। বিচিত্রা তখন আমরা বিশাল প্রতিবেদন, অন্যান্য দৈনিকও বেরিয়েছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে তারা কিন্তু এই হত্যাকাণ্ডগুলো পরিচালিত, সংগঠিত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে। এবং শুধু তাই নয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ বলুন বা মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি, আমাদের ওয়ার্কার্স পার্টি, তাদের ছাত্র মৈত্রী, এমনকি তাদের ইসলামী দলগুলো, ইসলামী ছাত্র সেনার সদস্যদের পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া অবস্থায় হত্যা করেছে। এগুলো সবই কিন্তু 70-এর 80-র দশকে খবরের কাগজগুলো খুললে পাওয়া যাবে। দলটা চরিত্রগতভাবে সন্ত্রাসী। মওদুদের যদি দর্শন দেখেন, মওদুদের দর্শনের গোড়ার কথাই হচ্ছে আমরা আমাদের দল ছেড়ে কাউকে যেতে দেই না এবং কাউকে অন্য ধর্মের বা কাউকে আমরা দলে ঢুকতেও দেই না। এইটা কিন্তু, এবং যারাই বিরোধিতা করবে তারাই হত্যার যোগ্য। মওদুদের একটা বই আছে মুরতাদ কি সাজা, এবং মুরতাদ কি সাজা সেখানে বলেছেন ভিন্ন ধর্ম ভিন্ন মত কেন, মুসলমানদেরকেও যদি জামাতের সমালোচনা করে তাদেরকে তারা ইসলামের দুশমন বলে হত্যা করতে পারে। এই দর্শনের ভিত্তিতে কিন্তু 71-এ গণহত্যাটা হয়েছে। ধর্মের নামে এগুলোকে বৈধতা দিয়েছে, যে কারণে 72-এর সংবিধানে জামাত নিষিদ্ধ ছিল। এবং বঙ্গবন্ধু কিন্তু এটা বলেছেন যে এই সন্ত্রাসের যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য এই ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হলো। পাকিস্তানের বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তারা আবার একটা সামরিক শাসনের সময় জেনারেল জিয়া তাদের রাজনীতি করার সুযোগ দিলেন। কিন্তু যখন আবার এরশাদ পতনের পর একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলো, তারপর 1992 সাল থেকে আপনারা যে দাবি করলেন সেই দাবি তো কেউ কর্ণপাত করলো না। আমাদের দাবি কর্ণপাত, আইনি প্রেক্ষাপটও তৈরি হয়েছিল যখন মানবতা বিরোধী অপরাধের বিচার হয়। দুটো আইনি প্রেক্ষাপট আছে। একটা হচ্ছে আমাদের দাবি যে কর্ণপাত করে তা না, তখনকার আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেতা ছিলেন। আমাদের দুটো মহাসমাবেশে 92 সালে 94 সালে তিনি পরিষ্কারভাবে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে বলেছিলেন যে আপনাদের কথা দিচ্ছি, ক্ষমতায় গেলে প্রয়োজন হলে আমার বুকের রক্ত দিয়ে হলো যুদ্ধাপরাধীদের বিচার আমি করব এবং জামাত ফ্রিডম পার্টির রাজনীতি নিষিদ্ধ করব। আপনারা এটা সমর্থন করেন কিনা? সবাই হাত তুলে এটা সমর্থন করেছে। এখন 2009 সালে ক্ষমতায় এসে তিনি প্রথমে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগটা শুরু করেছেন এবং ওই বছরেই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখানে সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করা হয়েছে। 9/11 ঘটনার পরে 2001 সালে 9/11 ঘটনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর বহু দেশে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, বহু দেশে সন্ত্রাস বিরোধী আইন হয়েছে, বাংলাদেশেও আইন হয়েছে। সেইখানেও কিন্তু উদ্দেশ্য ছিল এই যে সন্ত্রাসের ধর্মের নামে যে সমস্ত সন্ত্রাসী দল, আমাদের সবগুলো সন্ত্রাসী দলই তো ধর্মের নামে সন্ত্রাস করছে, গোপন হোক প্রকাশ্য হোক, জামাত হোক আর হারকাতুল জিহাদ হোক, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্যই কিন্তু ওই আইনটা করা হয়েছে। ইন্ডিভিজুয়াল অনেকের বিচার হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। আমরা চেয়েছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার জন্য জামাতের বিচার। আমাদের কয়েকজন শীর্ষস্থানীয় জামাত নেতার বিচার হয়েছে, কিন্তু সংগঠন হিসেবে কিন্তু জামাতের বিচার হয়নি। যে দাবিটা আমাদের ছিল 2013 সালে তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ জামাতের ব্যাপারে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিলেন, ট্রাইব্যুনাল কিন্তু তদন্তও শেষ করেছে। কিন্তু সেটা বর্তমান আইনমন্ত্রী বললেন যে কি আইনের মধ্যে একটা ত্রুটি আছে, সংগঠনের শাস্তি কী হবে
এটা পরিষ্কার নয়, এই জন্য ত্রুটিটা সংশোধন করে তো আমরা গত 10 বছর ধরে বলছি। সেটাও তো 2019 সালে আইনমন্ত্রী বলেছিলেন, সেটাও তো না, আইনমন্ত্রী 2019 সালে না, এটা কিন্তু উনি 14 সাল থেকে বলছেন। উনি আইনমন্ত্রী হওয়ার পর প্রথম আমাদের একটা সমাবেশে তিনি এসেছিলেন এবং তাকে আমরা অনুরোধ করেছিলাম যে জামাতের তো তদন্ত শেষ হয়েছে, আপনারা নির্দেশ দিন ট্রাইব্যুনালকে এই বিচারটা শুরু করবার জন্য। তখন বললেন যে আইনটা পরীক্ষা করতে হবে। সেটা তো হয় নাই, কেন হয়নি সেটা তো অনেক বড় প্রশ্ন, সেই প্রশ্নের হয়তো আলোচনা আসবে। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এই প্রেক্ষাপটে এখন কেন এই আলোচনা আসছে সেটা সম্পর্কে কোটার আন্দোলনে তো শুরু থেকে তারা ঢুকে গেছে। আপনি এখনকার আন্দোলন না, এর আগের কোটা আন্দোলন দেখুন, নিরাপদ সড়ক আন্দোলন দেখুন, ছাত্রদের বা নাগরিকদের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে, দলনিরপেক্ষ আন্দোলনে জামাত ঢুকে পড়েছে, সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে। 2013, 14, 15 সালে দেখুন নির্বাচনকে কেন্দ্র করে এবং বিভিন্ন সময়ে, আপনি 14 সালে যদি দুটো ঘটনা বলি, 14 সালে ফেব্রুয়ারি মাসে তারা কত লোককে হত্যা করেছে, 70 জনের মতো তারা নিহত হয়েছে 14 সালে ফেব্রুয়ারিতে। অক্টোবরে 150 জনের মতন, তার মধ্যে 8 জন পুলিশ ছিল। সেই ছবি আমরা টেলিভিশনে দেখেছি যে কিভাবে পুলিশকে রাজশাহীতে মাথা থেতলে হত্যা করছে। এই পুলিশের উপর আক্রোশ, কিন্তু যখনই তারা সুযোগ পেয়েছে থানা আক্রমণ করেছে, থানা লুট করেছে, পুলিশের উপর হামলা করেছে। তো এইটা হচ্ছে সেই 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া, বাংলাদেশকে একটা পাকিস্তান, আফগানিস্তানের মতো মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা এবং আমাদের উন্নয়ন অগ্রযাত্রা সব কিছু নস্যাৎ করে দেয়া। তো এই প্রতিহিংসা রাজনীতি নিয়ে কিন্তু জামাত করছে এবং বিএনপি জামাতকে মদদ দিচ্ছে। কাজটা দেরিতে হলেও করেছে, কিন্তু করাটা দরকার ছিল। বিশেষ করে এবারও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এরপরও যে কোটা আন্দোলন, এখন ধরুন অনেকে এরা উইথড্র করে নিয়েছে, বলছে আন্দোলন তারা স্থগিত করেছে, দাবি সরকার মেনে নিয়েছে, অনেকগুলো দাবি তো সরকার মেনে নিয়েছে। এখন আগামীতে আরেকটা আন্দোলন যে হবে না, নাগরিক আন্দোলন হবে না কোনো ইস্যুতে না, দ্রব্যমূল্য নিয়ে হোক কিংবা দুর্নীতির বিরুদ্ধে হোক, অনেক কিছু নিয়ে নাগরিক আন্দোলন হতে পারে। এবং সেখানেও দেখবেন 2013 সালে যেমন ওই যে মাদ্রাসা নিরীহ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে, হেফাজতকে ব্যবহার করে জামাত বিএনপি সরকার উৎখাতের চক্রান্ত করেছিল এবং বাবু নগরী তো সেটা তো পরিষ্কার বলে দিলেন, ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রী হবেন, অস্থায়ী সরকারের ইত্যাদি। জামাত যখনই সুযোগ পেয়েছে এই সন্ত্রাসগুলো করেছে। যখন তারা ক্ষমতায় ছিল 125টা জঙ্গি সংগঠন, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 125টা জঙ্গি সংগঠনের জন্ম দিয়েছে। ক্রিস্টিনা রোকা, আমেরিকা পররাষ্ট্র সচিব, তখন এসে বলেছিলেন নিজামীকে, হোয়াট অ্যাবাউট ইউর বাংলা ভাই? নিজামী এসে সাংবাদিকদেরকে, আপনাদের জুলফিকার বানিকও সেখানে উপস্থিত ছিল, বলেছেন আপনাদের কারণে আমেরিকানরা আমাদেরকে এসে এসব কথা বলতে পারে। তো আমেরিকার কাছে মিডিয়ার সৃষ্টি বলেছিল। হ্যাঁ, মিডিয়া সৃষ্ট কাল্পনিক চরিত্র বলেছিলেন এবং আমেরিকাও জানে বাংলা ভাই কাদের সৃষ্টি। না, এখন বাংলা ভাই ইসলামিক ছাত্র শিবির থেকে এসেছিল। যে জামাতকে যদি নিষিদ্ধ করা হয় এবং সামনে যদি এরকম আপনি যেটা বলছেন যে নাগরিক আন্দোলনে তারা ঢুকে পড়বে না, নিষিদ্ধ করা হলে কি তারা ঢুকবে না? এই প্রশ্নটা রাখছি। আমি একটু অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আপনি নিশ্চয় আইনমন্ত্রীর বক্তব্য শুনেছেন। তিনি বলেছেন যে নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করা হবে। তো নির্বাহী আদেশে তো 1971 সালের একদম প্রথমেই স্বাধীন বাংলাদেশে 17 ডিসেম্বর নিষিদ্ধ করা হয়েছিল জামাতকে। তার পরবর্তীতে ইতিহাস আপনারা সবই জানেন, 77 সাল থেকে তারা রাজনীতি শুরু করে, 79 সালে জামাতি ইসলামী আবার নতুন করে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করলো জেনারেল জিয়ার সময়। এখন যদি নির্বাহী আদেশে আবার নিষিদ্ধ করা হয়, তাহলে এটা যে চ্যালেঞ্জ হবে না বা পরবর্তীতে কোনো পট পরিবর্তনের পরে আবার তারা ফেরত পাবে না দলের, সেটার কোনো নিশ্চয়তা আছে? না, আপনার 1972 সালে যে নিষিদ্ধ করা হয়েছিল ওটা নির্বাহী আদেশ না, ওটা হয়েছিল সংবিধানের 38 অনুচ্ছেদের যে প্রভাষ্য, 38 অনুচ্ছেদের একটা প্রভাষ্য ছিল। সংবিধান যখন প্রণীত হয় তখন, কিন্তু 1971 সালে 18 ডিসেম্বর বাংলাদেশের পত্রপত্রিকায় ছাপা হয়েছে এটা নিষিদ্ধ করা হয় নির্বাহী যে আদেশ, জামাতি ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু তার মানে স্বাধীন বাংলাদেশের সরকারের, মানে আমাদের বিজয়ের দ্বিতীয় দিনে এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। না, কিন্তু পরবর্তীতে স্থায়ীভাবে যেটা করা হয় সংবিধানে 38 অনুচ্ছেদের প্রভাষ্যতে যেটা ছিল যে ধর্মের ভিত্তিতে কোনো মানে রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না। এবং শুধু জামাতে ইসলাম না, আপনার যে সমস্ত দল পাকিস্তান হানাদার বাহিনীর সাথে সহযোগী শক্তি হিসেবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছিল, গণহত্যা সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড, তা সবগুলোই আপনার ওই
জামাতে ইসলামী, নিজামে ইসলামী, মুসলিম লীগ এগুলো কিন্তু সব ওই নিষিদ্ধ হয়েছিল। হ্যাঁ, তারপরে তো আপনার 1975 সালের 15ই আগস্ট, ওইটা তো আরেকটা মিনি পাকিস্তান বানানোর যে চেষ্টা সেটা হয়েছিল। এখন আমার আসলে প্রশ্ন সেইখানে না, আমার নিজের ব্যক্তিগতভাবে যেটা মানে আমি নিজেই চিন্তা করছি, প্রশ্ন করছি, কিছু প্রশ্নের উত্তর পাচ্ছি, কিছু পাচ্ছি না। যে বিষয়টা হচ্ছে যে আপনি গত 10-12 বছর জামাত তো প্রায় নিষিদ্ধই ছিল, তাই না? যে আপনার তাদের কর্মকাণ্ড চালাতে পারছে না, কোথাও সমাবেশ করতে গেলে পুলিশ সেটা ভণ্ডুল করে দিচ্ছে, এবং এই যে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ অনেকে বারবার দাবি জানিয়েছেন, নিষিদ্ধ কিন্তু করা হয়নি। হ্যাঁ, এখন আপনি ধরেন যে নিষিদ্ধ করলেন, নিষিদ্ধ করার পরে আপনার যেটা হবে, মানে যেটা আপনি যদি নিষিদ্ধ করেন তাহলে পরে তারা মানে যে সুবিধাগুলো হবে যে তারা মানে তাদের নামে যদি কেউ ফেসবুকে পোস্ট দেয় তাহলে আপনি তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন। তাদের নামে যদি কেউ ফান্ডিং প্রোভাইড করে আপনি সেইটাকে ডিটেক্ট করতে পারবেন। হ্যাঁ, সেই জিনিসটা হবে। কিন্তু কথাটা হচ্ছে যে জামাতে ইসলাম শিবিরের তাদের যদি হাজার হাজার সমর্থক থেকে থাকে তাহলে পরে এরা যাবে কোথায়? আপনার মুক্তিযুদ্ধের আগে যেমন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে কাজ করত। আমি বলছি যে জামাতে ইসলামী নিষিদ্ধ করা মানে শাহরিয়ার কবির ভাই যে কথা বলেছেন আমি পুরোপুরি একমত, আমি দ্বিমত পোষণ করছি না। আমি যেটা বলছি যে আপনার মানে জামাত শিবিরের যে রাজনীতি নিষিদ্ধ করা, তার যে অবজেক্টিভটা, আমাদের অবজেক্টিভটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং ধর্মের নামে কেউ যেন সহিংসতা করতে না পারে। তো সেইটা করার জন্য আপনার যে শিক্ষা দরকার, আপনার যে সাংস্কৃতিক কর্মকাণ্ড দরকার, সেইটা গত 10-15-20 বছর কি হয়েছে বলেন? আপনার যে আমার দরকারটা হচ্ছে মানবিক শিক্ষা, আমার দরকার হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড, আমার দরকারটা হচ্ছে এই সমস্ত জায়গাতে যে আমার যে মানবিক বোধ। তো আমার তো শিক্ষাতে আপনি দেখেন যে আমার শিক্ষা দিন দিন দুর্বল হচ্ছে। আমার সাংস্কৃতিক কর্মকাণ্ড, লালনের গান, আপনি কোথাও লালনের গান কিংবা আমাদের শত শত বছর ধরে যে ঐতিহ্যগতভাবে আমরা যে সমস্ত গান কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড করি সেটা পুলিশ বন্ধ করে দিচ্ছে। বরং আপনার কি হচ্ছে, আপনি ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের সুবাদে আপনি দেখবেন যে মোবাইল ফোনে অধিকাংশ মানুষ ধর্মীয় বক্তৃতা শুনছে, এবং সেই ধর্মীয় বক্তৃতাতে কি হচ্ছে যে আপনার প্রকৃত ধর্মের কথা না বলে নারী বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং ধর্মের নামে ঘৃণা ছড়ানো হচ্ছে। তা আপনি যদি সেইটা কন্ট্রোল না করেন তাহলে পরে এই রাজনৈতিক দল নিষিদ্ধ করে আপনি খুব বেশি ফল পাবেন আমার কাছে সেটা মনে হয় না। আপনি দেখেন যে মানে আমি স্মরণ করতে পারি যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে সভাপতি গোলাম কুদ্দুস সভাপতি এখন তো গোলাম কুদ্দুস। উনি মানে একবার খুব আক্ষেপ করে বলেছেন যে আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশটা তো হাইজ্যাক হয়ে গিয়েছে। তা হাইজ্যাক হয়ে গিয়েছে কেন? এই যে আপনি মানে এমন মানুষ তৈরি করতে পারছেন না যে মানুষের ভিতরে মানবিক বোধ, যুক্তি, মুক্তিযুদ্ধের চেতনা, এবং যে নিজে থেকে বুঝতে পারবে যে এরা ধর্মের নামে সহিংসতা এবং ঘৃণা ছড়াচ্ছে, এটা আমি গ্রহণ করব না। আপনি তো নিষিদ্ধ করা দরকার, নিষিদ্ধ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট কি করলো গত 15-16 বছর? সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটি না, বলছেন সেটা কিন্তু নাই কোনো। আপনি এটা সম্মিলিত আরেকটি সাংস্কৃতিক বড় জোট তো আলোচনা, তাদের হয়তো মতো করে কাজ করছে, সুযোগ কিন্তু পেলে আপনার এটা সে অনেক বড় আলোচনায় কাজ যাব। না। আপনি তো একটা দেশে মানে আপনার 1950-60-এর দশকে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি শিক্ষা এবং সাংস্কৃতিক আন্দোলন সমান্তরালে চলেছিল, যার প্রেক্ষিতে আপনি 1971 সালে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র পেয়েছিলেন। 75 সালে বঙ্গবন্ধু মারা গেল, তারপরে তো মুক্তিযুদ্ধের ইতিহাসই বলার কোনো সুযোগ থাকলো না। না, আমি কিন্তু একটু গত আমি একটু ওই 15-20 বছরে পয়েন্টটাতে আসতে চাই জি। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। সেটি হলো যে নির্বাহী আদেশ আর স্থায়ীভাবে সাংবিধানিক কাঠামোর মধ্যে রাখা, মানে অস্থায়ী সমাধান না করে স্থায়ী সমাধান কোন পথে হবে? এখন ওইটা তো একবার হয়েছিল ওই যে সংবিধানের 38 অনুচ্ছেদে। এখন যেহেতু সংসদে 2/3 তো আছেই, হ্যাঁ, আওয়ামী লীগের তো 2/3 আছে, এখন তারা ওইটাই অনুসরণ করতে পারে। একদম প্রয়োজনে সংবিধান সংশোধন করে 38 অনুচ্ছেদে ওই প্রোভাইসো আপনি
নিয়ে এসে আপনি ওইটার বলে শুধুমাত্র এই সংগঠন না, যে সমস্ত সংগঠন আপনার ধর্মের নামে ঘৃণা ছড়ায়, ধর্মের নামে সহিংসতা করে, তাদের বন্ধ করেন। জি হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে এই নিষিদ্ধ করার চেয়ে অনেক বড় কাজ হচ্ছে আপনি শিক্ষা সংস্কৃতি সহ আপনি যেটা মানে যে সমস্ত শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যিক যে সমস্ত কর্মকাণ্ড শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়। না, সেটা তো দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া, সেটা তো হয়নি। কেন হয়নি সেই আলোচনা তো অনেক বড় আলোচনা, সেটা কেন হয় নাই এতদিনও আলোচনা ফিরবো। একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারাও থাকুন, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম জামাত শিবির নিষিদ্ধের ইস্যু, আবারও আলোচনায় শাহরিয়ার কবির। আমি বিরতির আগে যেটি বলছিলাম যে জামাত শিবির নিষিদ্ধ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আপনি যেটি আলোচনা যেই জায়গায় থেমেছিলেন যে ভবিষ্যতে আরও এখন মানে ছাত্র আন্দোলনের ভিতর ঢুকে পড়েছে জামাত, ভবিষ্যতে আরও কোনো নাগরিক আন্দোলন হতে পারে, সেখানে ঢুকবে। তো নিষিদ্ধ করলে তারা ঢুকবে না, তাদেরকে স্থায়ীভাবে মোকাবেলার কোনো রাজনৈতিক প্রক্রিয়া কি আছে? না না, সেটা তো ৭২-এর সংবিধানে সেই দিক নির্দেশনা ছিল যে ধর্মের নামে রাজনীতি। এখন সরকার আমাকে দেখতে হবে তারা কি কারণগুলো দেখায় নিষিদ্ধ করার জন্য। এটা কি শুধু দলকে নিষিদ্ধ করছে, না দলের রাজনীতি নিষিদ্ধ করছে? একটা দল নিষিদ্ধ করা এক জিনিস, হরকতুল জিহাদ, আমরা আনসারুল্লাহ বাংলার ভাই বা আনসারুল্লাহ বাংলা টিম বা জেএমবি যেভাবে নিষিদ্ধ করেছে, হ্যাঁ জেএমবি এদেরকে নিষিদ্ধ করেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে, কিন্তু তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি। সন্ত্রাসের যে রাজনীতি, মওদুদিবাদ, আমরা তখনও বলেছিলাম মাঠ পর্যায়ে জঙ্গি দমনের ক্ষেত্রে সরকারের একটা উল্লেখযোগ্য সাফল্য আছে, কিন্তু এই জঙ্গিদের যে গডফাদার জামাত ইসলামী, যেখান থেকে ব্রিড করছে, মাদ্রাসায় বলুন, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, এখন তো তারা ইংলিশ মিডিয়ামে স্কুল করছে, ইউনিভার্সিটি করছে জামাত ইসলামী, সেখান থেকে নতুন নতুন মওদুদিবাদী কেডাররা সব তৈরি হচ্ছে। তো এদের ব্রিডিং গ্রাউন্ডগুলো তো বন্ধ করতে হবে। অর্থনৈতিক যে সোর্স যেটা আছে, বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য তারা গড়ে তুলেছে। অধ্যাপক আবুল বারকাতের গবেষণা দেখেছেন, শত শত কোটি টাকা তারা সংগঠনের কাজে ব্যয় করছে, জঙ্গিবাদের কাজে, সন্ত্রাসে এগুলো ব্যয় করছে। এগুলো সবই বন্ধ করতে হবে। প্রফেসর কার্জন যেটা বললেন, আমার যে মুক্তিযুদ্ধের চেতনার সংস্কৃতি, আমার ধর্মনিরপেক্ষ মানবিক সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য চেতনা, এগুলো সবই তো হারিয়ে যাচ্ছে। কিন্তু জামাত যতক্ষণ সক্রিয় থাকবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় কোনো কাজ তারা করতে দেবে না। এইটাই হচ্ছে তাদের প্রধান টার্গেট, যে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করতে হবে। আপনার মনে আছে 2001 সালে ক্ষমতায় আসার আগে জামাত বিএনপির একটা ইফতার মাহফিলে খালেদা যে উপস্থিত ছিলেন, গোলাম আজম মোনাজাত পরিচালনা করছেন, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে আমাদের 71 নয় 47-এর চেতনায় ফিরে যেতে হবে। এই যে 47-এর চেতনা, বাংলাদেশকে একটা পাকিস্তানের মতো জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র বানাবার এজেন্ডা নিয়ে জামাত কাজ করছে। এটা 71-এ পরাজয়ের বদলার ব্যাপারটাও এখানে আছে। আমার ছবিতে এবং রিসেন্টলি আমার একটা বইও আছে পাকিস্তানের ওপর, সেখানে জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির পুত্র হায়দার ফারুক মওদুদি, যিনি একজন ইসলামিক চিন্তাবিদ পাকিস্তানে এবং জামাতের একজন কট্টর সমালোচক, তার পিতার কট্টর সমালোচক, তিনি তথ্য প্রমাণ দিয়ে বলছেন বাংলাদেশের জামাত ইসলামী পাকিস্তানি জামাত ইসলামীর একটি শাখা মাত্র, এবং পাকিস্তানে জামাত ইসলামী পরিচালনা করে পাকিস্তানের আইএসআই। তো বাংলাদেশের জামাত ইসলামী পাকিস্তানের জামাত বা আইএসআইয়ের হুকুমের বাইরে এক পাও ফেলে না। এবং তিনি এটাও বলেছেন বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না, কারণ এই দলটা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে। হায়দার ফারুক বলছেন যে এটা রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে জামাত হতে জারজ সন্তান না। সে তার পিতৃত্বকে অস্বীকার করেছে, বলে পিতার সম্পত্তিতে সে তাহলে মালিকানা দাবি করে কি করে, বাংলাদেশের রাজনীতি করে কি করে। তারপর তিনি সাবধান করে বলেছেন যে তোমাদের প্রধানমন্ত্রীকে বলে দিও জামাত নিষিদ্ধ না করলে তার যে এত উন্নয়ন কর্মকাণ্ড কিছুই থাকবে না, তিনি নিজেও বাঁচবেন না। এটা শুধু পাকিস্তানের স্কলাররা, যে ইসলামিক স্কলার বা পাকিস্তানের যারা জঙ্গিবাদ গবেষক, মৌলবাদ গবেষক, সন্ত্রাস বিশেষজ্ঞ, নিরাপত্তা বিশ্লেষক, তারাই নয়। 2015 সালে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রস্তাব দেখুন, জামাতের যে সহিংসতার ঘটনাগুলো 2014 সালে ঘটেছে ধারাবাহিকভাবে, ইউরোপিয়ান পার্লামেন্টে প্রস্তাব নেওয়া হয়েছে এবং বাংলাদেশকে বলা হয়েছে জামাত ইসলামী, হেফাজতে ইসলাম, এগুলো সন্ত্রাসী সংগঠন, এগুলোকে নিষিদ্ধ করতে হবে।
বিএনপিকে তারা বলছে জামাতের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে, জামাত হেফাজতকে কোনো রকম পৃষ্ঠপোষকতা করা যাবে না। সেটা 2013 সালে সেই সন্ত্রাসের প্রেক্ষাপটে এটা বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আমেরিকার কংগ্রেসে 2019 সালের ফেব্রুয়ারিতে কংগ্রেসম্যান জিম ব্যাংক একটা প্রস্তাব এনেছেন জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য। মার্কিন সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন তার বিলের মধ্যে, এবং সেখানে 1-2 করে তিনি 71 গণহত্যার সঙ্গে জামাতের সম্পৃক্ততা, পরবর্তীকালে বাংলাদেশের সাম্প্রদায়িক সন্ত্রাস, জঙ্গি মৌলবাদী সন্ত্রাস, আন্তর্জাতিক জিহাদি বলয়ের সঙ্গে জামাতের সম্পৃক্ততা, এবং বাংলাদেশের যে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, এগুলোর বিরুদ্ধে যে জামাতের জেহাদ, আন্তর্জাতিক জেহাদি বলয়ে পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততা, এগুলোর জন্য বলেছেন পাকিস্তান এবং বাংলাদেশের জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জন্য। তো সরকারের কাছে সন্ত্রাসী সংগঠন তো অনেক আদালতই করেছে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা তো এই যে 71-এ যে এটা যে অপরাধী সংগঠন, তারা যে হত্যা সংগঠিত করেছে, সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের পর্যবেক্ষণ এটা বলেছেন, কিন্তু দল হিসেবে কিন্তু জামাতে ইসলামের বিচার হয়নি এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দল হিসেবে যে তারা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপরাধ করেছে, এটা ট্রাইব্যুনালে প্রমাণিত হতে হবে। তার তথ্য প্রমাণ তদন্ত সবই কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখন সময়ের অপেক্ষা। বিচার শুরু করলে এটা 6 মাসের মধ্যে এটা নিষ্পত্তি হয়ে যাবে। সেটা করলে আমি মনে করি একটা স্থায়ী বিধান হবে। কিন্তু আপনি যেটা বলছেন নির্বাহী আদেশ, এখানে আদালতে যাবে তারা, আদালতে কি হয় সেটা আমরা জানি না। তো নির্বাহী আদেশের চেয়ে ওটা অনেক বেশি স্থায়ী হতো। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে যা কিছুই হোক না কেন, 2000 সালে তো আমরা 72 সালে সাংবিধানিকভাবে জামাত নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু কি হলো? বিএনপি তো বঙ্গবন্ধুকে হত্যাই করেছে সেই নিষেধাজ্ঞা তুলে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবার জন্য। কার্জন যেটা বললেন। ধন্যবাদ। শেখ হাফিজুর রহমান কার্জন, শাহরের কবির যেটি বলছেন, জামাত যতদিন সক্রিয় থাকবে ততদিন এই সন্ত্রাসী কর্মকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ এগুলো বন্ধ হবে না। তো জামাত নিষিদ্ধ করলে কি জামাতের এই আপনি বলছিলেন যে জামাতের যারা ক্যাডার বাহিনী আছে, কর্মী বাহিনী আছে, তাদের অর্থনৈতিক সাম্রাজ্য রয়েছে, জামাতকে নিষিদ্ধ করলে কি এগুলো সব নিষ্ক্রিয় হয়ে যাবে? আমরা শাহরিয়ার ভাই তো এই বিষয়ে একজন গবেষক, সংগঠক এবং অ্যাক্টিভিস্ট। এখন আমার যেটা মনে হয়েছে যে জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল না, ওরা একই সাথে বাংলাদেশে একটা অর্থনীতি, ওর নিজস্ব কিন্তু কয়েক হাজার কোটি টাকার অর্থনীতি আছে, এবং সে কিন্তু গত কয়েক দশকে কিছু সেবাধর্মী প্রতিষ্ঠান করেছে, ব্যাংক করেছে, এবং সে আনফর্চুনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সে একটা পৃষ্ঠপোষকতা পায়। সে সৌদি আরব সহ অনেকগুলো মধ্যপ্রাচ্যের দেশের পৃষ্ঠপোষকতা পায় এবং সেখান থেকে ফান্ডিংও পায়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে জামাতে ইসলামের যে কর্মকাণ্ড কিংবা শিবিরের কর্মকাণ্ড, সেটা আমরা কয়েক দশক ধরে দেখছি যে তারা আসলে শাহরিয়ার ভাই যেটা বললেন একদম ভীষণ রকম সহিংস, এবং তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, এটা সত্যি। না, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এর চেয়ে অনেক বড় সমস্যা যেটা দেখি সেটা হচ্ছে যে আমার শিক্ষা ব্যবস্থার ভেতরে একটা দেশের শিক্ষা ব্যবস্থা থাকে, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে তার যে শিক্ষার্থী, তার যে প্রাইমারি, তার সেকেন্ডারি, তার হায়ার সেকেন্ডারি, তার টারশিয়ারি, এই যে শিক্ষা, এটার মধ্য দিয়ে আপনি তাকে মানবিক মূল্যবোধের শিক্ষা দেবেন, এটার মধ্য দিয়ে আপনি তাকে অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দেবেন, এটার মধ্য দিয়ে আপনি তাকে বিজ্ঞান মনস্ক করবেন, এটার মধ্য দিয়ে আপনি তাকে যুক্তিবোধ তার ভিতরে গড়ে তুলবেন। সেই জায়গাটা ভীষণ রকম দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আমি গত কয়েক বছরে যেটা আমি বাধার সম্মুখীন হয়েছি, যে আমি ডক্ট্রিন অফ অরিজিনাল সিন, হ্যাঁ, এটা আপনার ধরেন ক্রিশ্চিয়ানিটি কিংবা থিওলজির একটা খুব বড় একটা তত্ত্ব, অনেক জায়গায় সেটা আলোচিত হয়, এবং বিশ্ববিদ্যালয়কে আমরা বলি মুক্ত চিন্তার জায়গা, তর্ক বিতর্কের জায়গা। আমি সেটা পড়াতে গিয়ে আমার 2-1 শিক্ষার্থী তারা আমাকে অনেকটা ডিকটেট করার মতো যে ডক্ট্রিন অফ সিন এটা তো ক্রিশ্চিয়ানিটি থেকে এসছে, এটা পড়ানো ঠিক না। আমার ক্রিমিনোলজিতে আমি যখন আপনার ক্রিমিনোলজির বিভিন্ন থিওরি সেটা পড়াতে গিয়ে আমি বিবর্তনবাদ পড়াতে হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিবর্তনবাদ পড়ানো হয় ডারউইনের। কিছু শিক্ষার্থী তারা
মানে এই জিনিসটা কিন্তু আমি গত এক দশকেও আগেও দেখি নাই। সেই জন্য বলছি যে আমার এখানে শিক্ষাটার মধ্যে আপনি শিক্ষার মধ্য দিয়ে যে মানবিক চেতনা, মানবিক বোধ, অসাম্প্রদায়িক চেতনা, তারপরে বিজ্ঞান মনস্কতা, সেটা হচ্ছে না। আপনি সেইখানে খেয়াল না করলে জামাতে ইসলাম নিষিদ্ধ করলেন, কিন্তু তারা হেফাজতে ইসলাম হবে। আপনি জামাতে ইসলাম নিষিদ্ধ করলেন, তারা অন্য কোনো হবে, কোনো নাম থাকবে না, কিন্তু তারা চেতনায় ধর্মান্ধ হবে। আমি ধর্মের বিপক্ষে না, এবং আমি প্রকৃত ধর্ম যদি আপনি চর্চা করতে পারেন, সেটা কখনো ঘৃণা ছড়ায় না, কিংবা সেটা আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য কেউ করতে পারেন। তারপরে আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, যে আমি আমার 21শে ফেব্রুয়ারিতে আমি যে দেখি শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট, তারা প্রায় 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে তারা যে মানে প্রতি সন্ধ্যায় অনুষ্ঠানগুলো করে, যে ধরেন যে ওখানে কবিতা আবৃত্তি হয়, ওখানে গান গাওয়া হয়, ওখানে নাটক হয়, এবং এইটা যদি আপনি প্রতি গ্রামে না হলে প্রতি ইউনিয়নে আপনি যদি করতে পারতেন, মানে বছরে কয়েকবার করে, তাহলে পরে এই জিনিসগুলো কি করে, মানুষকে উদার হতে শেখায় এবং মানবিক বোধটাকে উদ্বোধিত করে। কিন্তু আপনি দেখবেন যে আমার গ্রামে গ্রামে আজকে এগুলো হলে যারা এগুলো করে তাদেরকে পেটায়, বন্ধ করে দেয়। এবং আপনার যেটা হয় যে ধর্মীয় বক্তৃতার অনুষ্ঠান, শত শত হাজার হাজার মানুষ থাকে। আমি ধর্মীয় বক্তৃতার অনুষ্ঠানের বিরোধী না, কিন্তু আপনি খ্রিস্টিয়ান ধর্মের একটা মানে মাহফিল হবে, কিংবা ইসলাম ধর্মের একটা মাহফিল হবে, কিংবা হিন্দু ধর্মের হবে, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। সেটা তো আপনার ইন্ডিয়াতে হয়, আমাদের এখানে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও হয়। ওখানে তো প্রেসিডেন্টের যে আপনার শপথ, সেটা বাইবেল হাতে নিয়েই করা হয়। হ্যাঁ, তা আমার কাছে কথা হচ্ছে যে আপনি যদি প্রকৃত ধর্মের যে বার্তা সেটা না দিয়ে আপনি যদি ধর্মের নামে ঘৃণা এবং সহিংসতা ছড়ান, তাহলে তার পরিণতি তো ভয়াবহ। আমরা তো পাকিস্তানে সেটা দেখেছি। সেই জায়গাটাতে আমার শঙ্কা, যে আপনি শুধু নির্বাহী আদেশে একটা করে দিলেন, মানে জামাতে ইসলামকে নিষিদ্ধ করলেন, কিন্তু এই শিক্ষা সংস্কৃতি এবং আপনি শিক্ষায় আপনি মানে সংস্কৃতিতে আপনার বাজেট কি পরিমাণ কমেছে, কারণ সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে তো সরকারের একটা নির্দিষ্ট প্ল্যান থাকতে হবে। তো অনেক কিছুতে আপনি খরচ করছেন। সেই চর্চাগুলো কেন নেই, কেন হয় সেই না, এবং চর্চাগুলো আগামীতে অনেক কিভাবে জায়গাতে এটা আপনার করা সম্ভব, এই যে স্যার, লালনের আপনার গান কাছে সহ শুনবো। অনেক কিছু। আর একটা বিরতি নিব, বিরতির পর আবারও ফিরছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। শাহরিয়ার কবির, আপনার কাছ থেকে শুরু করতে চাই। এই যে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন যেটি বললেন, যে দুর্বলতাগুলো তুলে ধরলেন, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সর্বত্র সামাজিকভাবে, এখন এসে আলোচনা হচ্ছে যে জামাত শিবির নিষিদ্ধ। মনে হচ্ছে যে জামাত শিবির নিষিদ্ধ করলে এসব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু জামাত শিবিরের যে বিশাল সাম্রাজ্য, ক্যাডার বাহিনী যেগুলো বলেছেন, তাদেরকে নির্মূল করা, তাদেরকে প্রতিরোধ করার যে সামাজিক আন্দোলন, সেটি কেন দুর্বল? আমরা যদি দেখি যে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আছে ধারাবাহিকভাবে। আমরা গত 32 বছর ধরে বলছি, প্রথম থেকে জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, এবং জামাতকে বয়কট করতে হবে সর্বক্ষেত্রে। 75-এর পর থেকে বাংলাদেশের সমাজ, রাজনীতি, সংস্কৃতির এক ধরনের মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকীকরণ, পাকিস্তানিকরণ আরম্ভ হয়েছে জামাতের মদদে, এবং জামাত সেখানে সরকারগুলো সমর্থন পেয়েছে, কখনো সরকারের শরিক হয়েছে, এই কাজগুলো করেছে। বঙ্গবন্ধু একটা অসাধারণ শিক্ষানীতি করেছিলেন, কুদরত-এ-খোদা শিক্ষা কমিশন, সেটা জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেটা বাতিল করে দিলেন। আমাদের সরকার যেটা করেছিল, 96 সালে নারী নীতি করেছিল, খালেদা জিয়া সেটা বাতিল করে দিলেন। অধ্যাপক কবির চৌধুরী একটা শিক্ষা কমিশন করেছিলেন, সে 2010 সালে, সেটাও হেফাজতের আপত্তির কারণে ইমপ্লিমেন্ট করা গেল না। তো জামাতিদেরকে নিষিদ্ধ না করে কিন্তু এই কাজগুলো আপনি করতে পারবেন না। নিষিদ্ধ করার পরেই 1-2 করে আপনাকে জামাতের যেমন বাণিজ্যিক সংগঠন, অর্থনৈতিক যে বিশাল সাম্রাজ্য, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে নিতে হবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে হবে। ইসলামী ব্যাংকে, জামাতের ইসলামী ব্যাংকে কি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়নি? এনজিওগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে হবে। জামাতের 500-র উপরে এনজিও রয়েছে। জামাতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে হবে। ক্যারিকুলামে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন শুধু শিক্ষানীতিতে না, আমাদের সংস্কৃতির নীতি,
প্রশাসনিক নীতির সর্বক্ষেত্রে প্রতিফলন থাকতে হবে। কারিকুলাম 32 তো বছর ধরে তাদের আপত্তির কারণে হ্যাঁ, শুধু পরিবর্তনই হচ্ছে, 32 সবশেষে তো বছর ধরে পরিবর্তন আমরা হলো। বলছি আমাদের 100 নম্বর থাকতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার উপর, প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত। সেটা সাধারণ কারিকুলাম শুধু না, মাদ্রাসায়ও এটা পড়াতে হবে। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা মাদ্রাসা ছাত্ররা কেন পড়বে না? এটা তো বাংলাদেশ, এটা পাকিস্তান নয়, এটা আফগানিস্তান নয়। যারা এটা পছন্দ করবে না তারা পাকিস্তানে চলে যাক, আফগানিস্তানে চলে যাক, ক্ষমতায় যেই থাকুক তাদেরকে এই কাজগুলো করতে হবে, কারণ এটা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। 72-এর সংবিধানে ফিরে যেতে হবে, সংবিধানের মূল জায়গায় ফিরে যেতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা এই সংবিধান লিখছি, আগামী প্রজন্মের দায়িত্ব হচ্ছে এর মর্যাদা রক্ষা করা। সেই সংবিধানে কিন্তু পুরো দিক নির্দেশনা আছে আমি কোথায় কোন দিকে যাব। এখন আমি ধর্মেও আছি, জিরাফেও আছি। আমাদের সরকার কিছুটা মৌলবাদের সঙ্গে আপোষ করবেন, আবার কখনো জামাতকে একটু কোণঠাসা করবেন, নিষিদ্ধ করবেন, হেফাজতের সঙ্গে সমঝোতা করবেন, এগুলো করলে চলবে না। ওই বঙ্গবন্ধুর যে আদর্শের জায়গাটা, মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটা শক্তভাবে দাঁড়াতে হবে, এবং দাঁড়ালে বঙ্গবন্ধুর কন্যা এর চেয়ে বড় বিপর্যয় তিনি মোকাবেলা করেছেন। বিডিআর বিদ্রোহ তিনি দমন করেননি, 2013 সালের ওই অভ্যুত্থান যেটা তিনি দমন করেননি। দুর্যোগ দমনের ক্ষেত্রে তার যে সাফল্য, এটা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। আমি বিশ্বাস করি এবারও তিনি সফল হবেন। শুরু করেছেন জামাত নিষিদ্ধ দিয়ে, এটা আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু পরপর গার্জন যেটা বললেন, এই কাজগুলো শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে, শিক্ষার বাজেট আপনি দেখুন, সংস্কৃতির বাজেট আপনি দেখুন, কোথায় আমরা পড়ে আছি। এগুলোকে যদি আমরা ঠিক জায়গায় নামতে না পারি, ওই মুক্তিযুদ্ধের চেতনা, যে 30 লক্ষ শহীদের স্বপ্ন, আমরা যে কারণে যুদ্ধ করেছি, যে কারণে পাকিস্তান ভেঙেছি, দ্বিতীয় পাকিস্তান বানাবার জন্য তো নয়। সেই জন্যে আমরা বলছি যে কি ওই জায়গায় আমাদের ফিরে যেতে গেলে জামাত নিষিদ্ধ করার কোনো বিকল্প নেই। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ, তারপরে 1-2 করে আমরা বাকি পদক্ষেপগুলো নেব। জি, অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে শেষ পর্যবেক্ষণ মন্তব্য জানতে চাই। এই যে দুর্বলতাগুলোর কথা বললেন, শিক্ষার ক্ষেত্রে, সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, মানবিক মূল্যবোধের ক্ষেত্রে, আপনি নিজেও যেখানে ক্লাসরুমে প্রতিরোধের মুখে পড়ছেন, আমরা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এই যে তরুণ শিক্ষার্থীদের যে মনোভাব দেখেছি, যারা নিজেদেরকে রাজাকার বলতেও দ্বিধা করছে না, তাদের এই ভ্রান্তি দূর করার উপায় কি? রাজাকার আসলে ওইটা আমার মনে হয় তারা ওই জিনিসটাকে মানে মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে অধিকাংশ শিক্ষার্থী তারা যথেষ্ট ইতিবাচক। ওইটা বোধহয় একটা ধরেন এক ধরনের কি বলবো যে আপনাকে যখন কটাক্ষ করছে আপনিও পাল্টা একটা কটাক্ষ করছেন। বিষয়টা এরকম যে আপনি আমাকে একটা কটাক্ষ করলেন, আমি পাল্টা একটা কটাক্ষ করলাম। ইট ডাজন্ট মিন এনিথিং। আমার যেটা মনে হয়েছে সেটা আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন। আমি ওই জায়গাটাতে গুরুত্ব দিব যে আপনি মানে এই যে শক্তি, মানে এরা তো মওদুদির কথা বলা হলো এবং ওহাবি যে আদর্শ, তো ভয়াবহ আদর্শ, সারা পৃথিবীতে তারা সহিংসতা করছে। এদেরকে ফেস করতে আপনার পলিটিক্যালি ফেস করতে হবে, এডুকেশনালি ফেস করতে হবে, কালচারালি ফেস করতে হবে, আইডিওলজিক্যালি ফেস করতে হবে। এখন আপনি বিষয়টা হয়েছে যে আমরা পলিটিক্যালি ফেস করছি, মানে অর্ধেকটা করছি অর্ধেকটা করছি না। মানে এটা 10 বছর আগে করা দরকার ছিল, আজকে আমরা করছি মানে বড় একটা ম্যাসাকার হয়ে যাওয়ার পরে, তাই না? এবং এইটা আপনি শুধু এটা কাগজে কলমে নির্বাহী আদেশে এটা করে আপনি কমপ্লেসেন্ট হয়ে বসে থাকলেন যে বাহ আমি তো কাজ করে ফেলেছি। কিন্তু আপনি আপনার এডুকেশন, আপনার কালচার, আপনার আইডিওলজিক্যাল ফাইটটা যদি না করেন, আপনি যে সমস্ত তরুণ শিক্ষার্থী যারা মানে ভবিষ্যতের বাংলাদেশ চালাবে, তারা যদি আপনি শুধু মানে 100 নম্বরের বাংলাদেশ স্টাডিজ আপনি ক্লাসরুমে পড়ালেন, কিন্তু সে যদি সে অন্তরে ধারণ না করে, আপনার বুঝাতে হবে মুক্তিযুদ্ধের চেতনা মানে সুশাসন, আপনার বুঝাতে হবে মুক্তিযুদ্ধের চেতনা মানে দুর্নীতি না করা, বোঝাতে হবে মুক্তিযুদ্ধের চেতনা মানে দ্রব্যমূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকা, বোঝাতে হবে মুক্তিযুদ্ধের চেতনা মানে গণমানুষের চাহিদা এবং ন্যায্যতার সাথে থাকা। তখন তারা বুঝবে যে মুক্তিযুদ্ধের চেতনা মানে একটা মানে বিমুক্ত কোনো বিষয় না। কিন্তু এই ক্লাসরুমের জ্ঞানের সঙ্গে যখন তারা বাস্তবতা ওই যে ক্লাসরুমে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেন, কিন্তু তারা বাস্তবে দেখলো সেটা যে ব্যবস্থা নিচ্ছেন না, মুক্তিযুদ্ধের চেতনার কথা যিনি বলছেন তিনি দুর্নীতি করছেন।
তখন তো সে এইটা তার কাছে মিনিংফুল হবে না। আমি সেই কথা বলছি যে একজন মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধ করেছেন তার জীবন বাজি রেখে, তিনি সেই আদর্শটা স্থাপন করবেন যে তিনি একজন সৎ মানুষ, হ্যাঁ, তিনি একজন সাহসী মানুষ, তিনি একজন পরার্থপর মানুষ। কিন্তু যদি দেখা হয় যে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে অনেক লোকে দুর্নীতি করছে, অনেক লোকই আপনার লুটপাট করছে, তাহলে পরে কিন্তু সেই বার্তাটা ঠিক যাবে না। এই পুরো বিষয়টা একটা মানে সামগ্রিক বিষয়, একটার সাথে আর একটা মেলানো যাবে না। আমি যেভাবে দেখি, আমার কাছে যেটা মনে হয়েছে, হ্যাঁ, আর আপনি দেখেন যে আপনার প্রচুর মানে ধর্মীয় প্রতিষ্ঠান হয়েছে, এবং সেই ধর্মীয় প্রতিষ্ঠানে একটা সময় তো মাদ্রাসাতে রামমোহন রায় পড়াশোনা করেছেন, এবং তখন তো মাদ্রাসাগুলোর যে এডুকেশন ছিল, হ্যাঁ, আরবি, ফার্সি, তারপরে খুব মানসম্পন্ন শিক্ষা দেওয়া হতো, এবং সেটা তারা চাকরি বাকরি সহ মুঘল সম্রাট মানে সেই সময়কার যে ছিল, ফার্সি ছিল আপনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কিন্তু আপনি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ওই আপনার মানসম্পন্ন মানবিক শিক্ষা দিতে না পারেন, তাহলে সেখানে যে শিক্ষার্থী তারা তো ভয়াবহ জঙ্গি হবে। আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখেন যে আমরা অনেক জঙ্গির সন্ধান পাচ্ছি, আপনি কয়জনকে মোকাবেলা করবেন? আপনি যদি এই সমস্ত জায়গায় অ্যাড্রেস না করেন, শুধুমাত্র একটা রাজনৈতিক দল তারা যত হোক, সে আমার মনে হয় যে সমাজ এবং রাষ্ট্রের এইটা মূল জায়গা। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং শাহরিয়ার কবির, আপনাদের দুজনকেই এই আলোচনায় অংশ নেবার জন্য এবং আপনাদের পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরবার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, এতক্ষণ যারা ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।